আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সিজিএসকে ধন্যবাদ দিতে চাই আজকের গুরুত্বপূর্ণ এই আলোচনাটি আয়োজন করার জন্য। বিশেষত নির্বাচনের পূর্বে এ ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই আজকে রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোরও কিছু দায়বদ্ধতা সৃষ্টি হবে, এটা আমি মনে করি। তো বিষয় হচ্ছে যে বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে নিঃসন্দেহে পূর্বের চেয়ে কিছুটা হলেও স্বাধীনতা ভোগ করছে, এটা আমি মনে করি। তবে স্বাধীনতা এনজয় করা অথবা স্বাধীনতা ধরে রাখার একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা। এবং আমরা দেখেছি বিগত সময়গুলোতে যে অসুস্থ প্রতিযোগিতা ছিল এবং যে তেলবাজি সংবাদ মাধ্যমে ছিল, যেটাকে আসলে আমরা একটা টার্মিনোলজিতে ঢুকিয়ে দিতে পারি, একটা নতুন টার্মের জন্ম দিতে পারি আমরা, সেটা হলো শেখ হাসিনা সিনড্রোম। কেন বলছি এই শেখ হাসিনা সিনড্রোম? আসলে যদি এখানে কোনো গবেষণা প্রতিষ্ঠান খুব ভালোভাবে কাজ করতো স্বাধীনভাবে, তো শেখ হাসিনা সিনড্রোমটা আসলে জন্ম হতো। কেন? কারণ হচ্ছে যে অভ্যাসটা তারা তৈরি করে দিয়েছে, এবং একজন ভাই আলোচনায় বলেছেন যে আমাদের মধ্যে যে অভ্যাস তৈরি হয়ে গিয়েছে দীর্ঘদিনের, সেটা থেকে বেরিয়ে আসা অনেকের জন্য হয়তো কঠিন। বিশেষ করে আমরা যখন দেখি যে আজকে এই যে ফটো কার্ড নিয়ে কথা হচ্ছে বা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়া কেন আমাদের এখানে পপুলারিটি পেল? যখন মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে কোনো চান্স নেই, স্বাভাবিকভাবেই সবাই সোশ্যাল মিডিয়াতে ডিপেন্ড করেছে তার উপরে। এবং বর্তমান সময়ে তো এটা এত পপুলার হয়ে গিয়েছে, পাবলিক সাধারণত আমরা দেখছি যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো সবাই আপনার ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক, আপনার সব জায়গায় তারা অলরেডি তাদের কন্টেন্ট ছাড়ছে, এবং তাদের মেইন স্ট্রিম মিডিয়াতে যত ভিউ, তার চেয়ে সোশ্যাল মিডিয়াতে ভিউ বেশি। এবং ফলে যেটা হচ্ছে, সেখানেও কিন্তু একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। সেটা হচ্ছে আমরা দেখছি যে ফটো কার্ড দিল, অথবা একটা চটকদার একটা হেডিং দিল, দিয়ে নিচে একটা লিঙ্ক দিয়ে দেয়। তো এটা তো মেনলি যারা ফ্রিল্যান্সিং করে তারা অনেক সময় বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দিয়ে নিচে লিঙ্ক দিয়ে তারা লিঙ্ক লিড করে, যেখান থেকে তারা প্যাসিভ ইনকাম করে। এখন দেখা যাচ্ছে মেইন স্ট্রিম মিডিয়াগুলো আপনার ইউটিউব চ্যানেল দিয়ে সেখান থেকে কিন্তু ওই ধারায় চলে গিয়েছে। এটা একটা সমস্যা আমি মনে করি। তো যে জায়গায় আমরা থাকতে চাই আলোচনায়, আমি মনে করি কিছুটা হলো আগের চেয়ে স্বাধীনতা ভোগ করছে, এবং এই জায়গায় এসে ইন প্রিন্সিপাল রাজনৈতিক দল শুধু নয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব সেক্টরে যে জায়গায় বলেন আপনি মতামত যদি নেন, ইন প্রিন্সিপাল সবাই একমত গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখতে হবে। এক্ষেত্রে এমনকি আপনি এই যে শেখ হাসিনার সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলেন, এই সমস্ত আইনগুলো যখন তৈরি করা হয়েছে, তারা যে বয়ান দিয়েছে সেখানে কিন্তু তারা বলেছে সাংবাদিকদের সুরক্ষার জন্য এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য এই কাজগুলো আমরা করছি। এবং ইতিহাসের সবচেয়ে সেরা সময় যাচ্ছে এখন, যে সাংবাদিকরা এখন স্বাধীনতা ভোগ করছে, ওই সময়টার কথা বলছি। এবং তখনও কেউ কেউ কিন্তু তেলবাজি করেছে, হ্যাঁ আসলে আপনার মতো মানুষ হয় না, আমরা এভাবে ভোগ করছি। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে সেগুলো তো মারাত্মকভাবে সমস্যা চিহ্নিত হয়েছে, এবং সেই চিহ্নিত বিষয়গুলো যে রিফর্ম দরকার ছিল, নতুন করে যে অধ্যাদেশ তৈরি করা হয়েছে, সেগুলো তো আসলে বেশ কিছু বিষয়ে রিভাইজ দরকার। আমি মনে করি সাংবাদিক সংগঠনগুলো, ব্যক্তি, সংস্থা, তারা যদি এই বিষয়ে তাদের ওপেন মতামত ব্যক্ত করে, এবং রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি আমাদের দল থেকে, খেলাফত মজলিসের পক্ষ থেকে সেই জায়গাগুলোতে যেগুলো এন্ডোর্স করা সম্ভব সেগুলো নিয়ে আমরা কাজ করব। আর কিছু বিষয় আছে স্ট্রাকচারাল বিষয়, সাংবাদিকদের একান্ত অর্গানাইজেশনাল স্ট্রাকচারের বিষয়, সেগুলো এক একটা কোম্পানি বা অর্গানাইজেশন তাদের নিজস্ব একটা স্ট্রাকচার আছে, সেখানে বেতন কাঠামো আছে, যেগুলো হয়তো ডিপার্টমেন্টাল ওয়েতে সেগুলো সংশোধন করার চেষ্টা করা দরকার, এবং জাতীয় পর্যায়ে নীতি পলিসি এর উপর থাকা দরকার, যাতে করে মিনিমাম মজুরিটা ওনারা পায়। আর খসড়া অধ্যাদেশগুলো বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব এবং সরকারের ভূমিকা যেমন খুবই গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে সরকারের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ দরকার ছিল, যেখানে প্রচুর ইন্টারেকশন দরকার ছিল, এবং সংবাদকর্মী যারা যেখানে কাজ করছেন বিভিন্ন লেভেলে, টপ লেভেল থেকে মিড লেভেল এবং লোয়ার লেভেল, সব জায়গায় ইন্টারেকশনের প্রয়োজন ছিল। এবং এগুলো ইন্টারেকশন করার মধ্য দিয়ে, এখন তো সময় অলরেডি শেষের পথে, এগুলো বাস্তবায়নের দিকে যাওয়া উচিত ছিল, এবং আমরা মনে করি এটা প্রয়োজন। রাজনৈতিক দল এবং গণমাধ্যমের মধ্যে সম্পর্ক, এটা নতুন করে কোনো একাডেমিক আলোচনার বিষয় না, এটা প্র্যাকটিক্যাল একটা বিষয়। সম্পর্কটা আসলেই খুবই
ইন্টারেক্টিভ হওয়া উচিত। এবং আমরা দেখেছি যে বিগত সময়ে লম্বা একটা সময় গিয়েছে, যে সময়গুলোতে চেহারা দেখে অথবা বিভিন্ন এজেন্সির প্রেসক্রিপশনের ভিত্তিতে তাদের প্রোগ্রামাদিতে বিভিন্ন দলের লোকজন যেত এবং দলের নেতৃবৃন্দের মধ্যে সিলেকশন ছিল যে কারা যেতে পারবে কারা যেতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে এখানে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা এর মাঝখানে থাকা উচিত এবং টেকসই উন্নয়ন এবং পেশাদারিত্ব, এই তিনটা ভিত্তিতে সম্পর্কটা নির্ধারিত হওয়া উচিত, যার মাধ্যমে আমরা মনে করি যে আসলে যদি আমার টেকসই উন্নয়ন টার্গেট থাকে, পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকে এবং পেশাদারিত্ব থাকে, তাহলে সেখানে আমরা একে অপরকে শত্রু কেন ভাববো। আপনি আপনার জায়গায় যদি পেশাদারি আচরণ করেন, প্রফেশনাল বিহেভ করেন, আর আমরাও যদি সেই জায়গাটাতে সম্মান রাখতে পারি আপনাদের, তাহলে এই জায়গায় আপনার শত্রু ভাবাপন্ন হওয়ার কোনো সুযোগই নাই আমরা মনে করি। তো এই ক্ষেত্রে কিছু বিষয় আছে যেগুলো জবাবদিহিতার সাথে জড়িত। আসলে যে কোনো ডিপার্টমেন্টই হোক, এটা সংবাদ মাধ্যমও যদি হয়, সেক্ষেত্রেও জবাবদিহিতা অবশ্যই থাকবে এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য নির্ধারিত পদ্ধতিতে, যে পদ্ধতিতে সর্বোচ্চ পদ্ধতি অবলম্বন করা দরকার, যেখানে জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। এখন তো একটা সেলফ সেন্সরশিপ নিজেরা নিজেদের উপর আরোপ করে ফেলেছে, বিগত 15 বছরের অভ্যাস, এবং সেটার কোনো প্রভাব এখন আছে কি না, কিছুটা প্রভাব কাটলেও সেই প্রভাবটা হয়তো কিছু ক্ষেত্রে এখনও আছে, সেটা আমরা মনে করি এড়ানো দরকার। পাশাপাশি আমরা যেটা দেখছি যে জাতীয় নির্বাচনে আমরা খেলাফত মজলিসের কথা বলি, তার আগে বলি আমাদের নির্ধারিত একটি 25 দফা আর্থসামাজিক এবং রাজনৈতিক অঙ্গীকার আছে। এটা আমাদের স্থায়ী কর্মসূচি। 25 দফা আর্থসামাজিক এবং রাজনৈতিক অঙ্গীকারের একটি দফাই আছে গণমাধ্যমের স্বাধীনতা এবং জবাবদিহিতা। তো এই বিষয়ে আমরা অলরেডি আমাদের সুনির্দিষ্ট বক্তব্য আছে, এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমি খেলাফত মজলিসের ইশতেহার প্রণয়ন কমিটির একজন মেম্বার হিসেবে আমি বলতে পারি এর রিফ্লেকশন অবশ্যই আমাদের ইশতেহারেও থাকবে। তারপর সর্বশেষ ছোট্ট দিয়ে একটি কথা বলে আমি কথা শেষ করব। আমরা দেখেছি যে মিডিয়াতে এই যে কর্পোরেট কালচারটা তৈরি হয়েছে, কর্পোরেট কালচার বলতে মিডিয়ার কর্পোরেট কালচার বলছি না, মালিকানার যে কালচার, সেখানে দেখা যাচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে রিপোর্ট করেছে। একটা পর্যায়ে একটা ব্যবসায়িক গ্রুপ মনে করলো যে আমারও তো একটা মিডিয়া থাকা দরকার এটা প্রোটেকশন দেওয়ার জন্য, এবং এটা করতে করতে অবস্থা এমন হয়েছে যে প্রথম সারির ব্যবসায়িক গ্রুপ যারা আছে খুঁজে পাওয়া মুশকিল হবে, তার মিডিয়া নাই। অবশ্যই সে একটা মিডিয়া করে নিয়েছে যাতে তার প্রোটেকশন দিতে পারে, এবং এই যে পাল্টাপাল্টি অবস্থা তৈরি হয়েছে, এটা শেষ পর্যন্ত সাংবাদিকতার পেশাদারিত্বকে মারাত্মকভাবে নষ্ট করেছে। এবং ফলে যেটি হয়েছে, হ্যাঁ, যে সরকার যখন থাকে মালিক পক্ষ একতরফা সারেন্ডার করে বসে থাকে যে তার সরকারের পছন্দ অনুযায়ী এখানে একেবারে টপ পোস্ট থেকে শুরু করে যে সমস্ত ভাইটাল জায়গাগুলো আছে সেখানে তাদের পছন্দ মতো লোক থাকবে, এবং তারা সেভাবে ফিল্টারিং করে নিউজ করবেন। এতে করে তিনি নিজে ব্যবসায়িকভাবে যাতে ঝুঁকিতে না পড়েন, আর তার মিডিয়াটা যাতে টিকে থাকে, এরকম একটি অবস্থা এখানে সৃষ্টি হওয়ার কারণে আসলে পেশাদারিত্ব বরাবরই হ্যাম্পার হচ্ছে। এবং এই ক্ষেত্রে রাজনৈতিক শক্তি যদি একমত থাকে, দলবদ্ধ থাকে, একতাবদ্ধ থাকে, এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে যারা সরকারে থাকেন তারা এই জায়গায় থাকতে চান না, এবং সরকারের বাইরে যারা থাকেন তারা সবাই গণমাধ্যমের স্বাধীনতার কথা সুন্দর করেই বলেন, আর যারা সরকারে চলে যায় তারা এই ব্যাপারটা টেকনিক্যালি বলেন যে হ্যাঁ এই সময় সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন। তো এই ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলগুলোর ইশতেহারে যা থাকবে সেটা যদি খুব ভালোভাবে আলোচনা আসে, মিডিয়াগুলো যদি এই বিষয়টা টেকনিক্যালি আপনারা আলোচনা নিয়ে আসেন, পজিটিভলি আলোচনা আনবেন, এই দল গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে এই কথা বলেছে, আমি শেষ করছি, এই কথা বলেছে, এটা যদি আপনারা অটোমেটিক ওই বক্তব্যগুলো বেশি হাইলাইট করতে থাকেন, তো এটা তো রেকর্ডেড থেকে যাবে। পরবর্তীতে যারাই পাওয়ারে আসুক তারা ওই জায়গা থেকে যদি কিছুটা হলেও বিচ্যুত হয়, তাতে করে জনমত তাদের বিরুদ্ধে চলে যাবে। সুতরাং এক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অনেক বেশি আছে, এবং তারা যদি দায়িত্বশীল ভূমিকা রাখে আমরা মনে করি একতাবদ্ধ হয়ে এই কাজগুলো করা সম্ভব। ধন্যবাদ।